মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। গল্প গোল্ডমাইনে আজ আমাদের নিবেদন সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা কম্পাসের প্রথম পর্ব। বলিস কি, দক্ষিণমুখী কম্পাস? মানে দক্ষিণ দিক দেখায়? বাপের জন্মে শুনিনি বাবা। পৃথিবীর সব জানিস নাকি তুই? দেখ সুনীল, দিক সবই দেখায়, কিন্তু কম্পাসের কাঁটার মুখটা দক্ষিণ দিক নির্দেশ করে। ভাই জিতু, হাত জোর করছি ভাই, আর ভাবতিস না প্লিজ, নিতে পারছি না, এবার ক্ষমা কর। না, ব্যাপারটাকে কিন্তু ঠিক ঢপ বলা যায় না সুনীলদা। ভেবে দেখো, কম্পাসের কাঁটাটার একটা দিক উত্তর দিক দেখায়, সেহেতু অন্য দিকটা অটোমেটিক্যালি দক্ষিণ ইন্ডিকেট করে। সুতরাং ভুল করে কেউ যদি দক্ষিণ দিকটাকে মার্ক করে তাহলে... তুমিও ঢপটা বিশ্বাস করছো মোনালি? আচ্ছা তুমি বলো, ভুল করেও কম্পাসে উত্তরের বদলে দক্ষিণ দিকটা মার্ক করবে কোন বুর্বাক? মোটেই ভুল করে নয়, জেনে বুঝেই দক্ষিণ মার্ক করা। বলছি তো, চায়নায় এককালে এমন কম্পাস ব্যবহার হতো। পরে, অনেক পরে, ইংল্যান্ডের একটা কোম্পানি এমন কম্পাসের কিছু লিমিটেড এডিশন বানিয়েছিল, কম্পাস ইন পেয়ার্স। কম্পাস ইন পেয়ার্স মানে জোড়ায় জোড়ায়? হ্যাঁ, কম্পাসগুলোর প্রতিটা পয়েন্টের মাথায় একটা করে গোলাপের পাপড়ি আঁকা ছিল। এই কম্পাসগুলোকে বলা হতো রোজ কম্পাস। জোড়ায় জোড়ায় বানানো হয়েছিল এগুলো। প্রতি জোড়ার একটা কম্পাস উত্তর দিক ইন্ডিকেট করত, আর অন্যটা দক্ষিণ দিক। অ্যামেজিং, ঠিক যেন প্রেমিক প্রেমিকার জুটি। এবং মোনালি, এমন এক জোড়া কম্পাসের সঙ্গে জড়িয়ে আছে আরও দুটি প্রেম কাহিনী, খাস বাঙালির প্রেম কাহিনী। প্রেক্ষাপট এই শহর কলকাতা, তবে জেনারেশন আলাদা। ইন্টারেস্টিং তো। অবভিয়াসলি, ঢপ তো ইন্টারেস্টিংই হয়। ঢপ না রে ভাই, ঢপ নয়, জলজ্যান্ত প্রমাণ আছে। প্রমাণ? কি প্রমাণ? এই যে আমি। হোয়াট? একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না ব্যাপারটা? হ্যাঁ, মোটেই না। তবে শোন, এমনই একজোড়া কম্পাসের জন্য আমি প্রেমে পড়ে গিয়েছিলাম। হোয়াট? তুমি আর প্রেম? এবং আদিত্য মুখার্জিরও প্রেম। দাঁড়াও, ওয়েট আ মিনিট। এবার গল্পটা কেমন যেন ঘেঁটে যাচ্ছে জিতুদা। দুটো কম্পাস, মানে ওই রোজ কম্পাস, যার একটা উত্তরমুখী আর একটা দক্ষিণমুখী, তার সঙ্গে তুমি পুনর্জিৎ চৌধুরী, তার সঙ্গে আদিত্য মুখার্জি। বাই দ্য ওয়ে, এই আদিত্য মুখার্জিটা কে? আর তোমার গল্পের নায়িকা কোথায়? আদিত্য মুখার্জি একজন নভেলিস্ট, লিখতেন ইংলিশে, কলকাতায় বর্ন অ্যান্ড ব্রট আপ। কলকাতা ইউনিভার্সিটিতে MA পড়তে পড়তে কলকাতা ছাড়েন, তারপর বিদেশে সেটেল করে যান। সেখানেই ওর খ্যাতি ছড়ায়। আর এই গল্পের নায়িকা মৌরিমা সেন এবং উষ্মিল মুখার্জি, তাঁরাও আছেন। মৌরিমা সেন আর উষ্মিল মুখার্জি? তুমি কি দুজনের সঙ্গেই? উফ, পাগল পাগল, সত্যি সত্যি আমি আবার পাগল হয়ে যাব তোমাদের জ্বালায়। ঢপের একটা লিমিট থাকে, ঢপের উপর ঢপ, তার উপরে ঢপ, তার উপরে আবার উফ। আমি পুনর্জিৎ চৌধুরী, পরিচিতদের কাছে জিতু। বর্তমানে ব্যাংকে মোটামুটি উঁচু পদে আছি। একসময় আমি একটা প্রাইভেট ডিটেকটিভ এজেন্সিতে কাজ করতাম। তখন আমি সবে BCom পাশ করেছি। সংসারে অভাব, অগত্যা বিধির বিধান মানতে বাধ্য হলাম। পেপারে বিজ্ঞাপন দেখে ইন্টারভিউ দিতে গেলাম ওই ডিটেকটিভ এজেন্সিতে। তবে আমার চাকরিটি গোয়েন্দাগিরি করার নয়, পাতে অ্যাকাউন্টেন্টের কাজ। কিন্তু বসের নির্দেশে একবার আমাকে হিসাব কিতাব শিখিয়ে তুলে রেখে একজনকে খুঁজতে বেরোতে হলো। না, কোনো খুনে বাটপার নয়, একজনের হারানো প্রেম। আর সেই প্রেম খুঁজতে গিয়ে আমিও প্রেমে পড়ে গেলাম। কিন্তু মুখ ফুটে সে কথা তাকে বলার সাহস ছিল না সেদিন। এই দেখুন, আবার গল্পটা কেমন যেন ঘেঁটে যাচ্ছে, বরং একটু সহজ করে বলি। তখন আমি থাকি ভবানীপুরের একটা মেসে। একটা ঘরে আমরা দুজন থাকি, আমি আর মোটা, মানে ওর চেহারার কারণে ওকে ওই নামেই ডাকতাম আমি। রাগ করতো না ছেলেটা। দিনটা ছিল 1 জানুয়ারি 2014 সাল। একে ছুটির দিন, তার উপরে আগের দিন অনেক রাত পর্যন্ত জাগতে হয়েছে। সুতরাং ভেবেছিলাম একটু বেশিক্ষণ ঘুমোবো। কিন্তু ভোর হতেই কনকনে ঠান্ডা হাওয়ায় ভেঙে গেল ঘুমটা। চাদরের তলা থেকে মাথাটা বের করে দেখি
ঘরের দরজাটা খোলা, কনকনে উত্তুরে হাওয়া ঘরে ঢুকছে। বুঝলাম আমি নিশ্চয়ই মোটার কম্ব। খেয়ে দিয়ে কাজ নেই, সাত সকালে উঠে ছাদে যায় ব্যায়াম করতে। আরে বাবা, করিস তো কুরিয়ার কোম্পানিতে চাকরি, পেটে 8 প্যাক বানিয়ে সলমান খানের ভাত মারবি নাকি? কতবার বলেছি ঘর থেকে বেরোলে দরজা ভেজিয়ে দিয়ে যাবি, কিন্তু ছেলেটা যদি একটা কথাও শোনে। কম্বলের ভিতর থেকে হাত বাড়িয়ে পাশের নড়বড়ে টেবিল থেকে মোবাইলটা তুলে সময় দেখলাম। সকাল 6:30 বাজে। সময়ের তলায় জলজল করছে 2014 সাল লেখাটা। ভাবলাম আরেকটা বছর এলো, কিন্তু আমার জীবন কি তাতে একটুও পাল্টাবে? আবার কম্বলের তলায় ডুব দিলাম, যদি আরেকটু ঘুমানো যায়। কিন্তু মিনিট 10 চেষ্টাতেও কিছু হলো না, ঘুমটা চটকেই গেছে। শেষে উঠে পড়লাম, তারপর গায়ে একটা চাদর জড়িয়ে নিয়ে দাঁড়ালাম বারান্দায়। কলকাতায় সকাল হচ্ছে, মানুষজন ধীরে ধীরে বেরোচ্ছে রাস্তায়। সূর্য তখনও তার আলোর আঙুল দিয়ে আঁকড়ে ধরেনি আকাশ, শুধু পাতলা ভেজা কুয়াশা মাকড়সার মতো লেগে আছে শহরটার আনাচে কানাচে। কিরে, উঠে পড়েছিস? দেখি মোটা কাঁধে একটা গামছা নিয়ে হাঁপাতে হাঁপাতে এগিয়ে আসছে। আমি বিরক্ত হয়ে বললাম, তোকে বলেছি না দরজাটা ভালো করে বন্ধ করে দিবি, মনে রাখতে পারিস না? ভুঁড়ির সঙ্গে ব্রেনেও চর্বি জমেছে নাকি এবার? আরে, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ পড়িসনি? তোর মতো রাত 10টা থেকে নাকে দমকলের ঘন্টি বাজিয়ে ঘুমোলে অনেক বাতেলা করা যায়। কাজ থেকে কটায় ফিরি জানিস? মোটা একগাল হেসে 32 পাটি বের করে বলল, ভুল হয়ে গেছে ভাই, ভুল হয়ে গেছে, আর হবে না। বছরের প্রথম দিনে রাগ করিস না তুই। 2014টা অন্তত একটু ভালো করে শুরু কর। ইচ্ছা হচ্ছিল আরো 2-4 কথা শুনিয়ে দিই, কিন্তু ওর কথা শুনে হঠাৎ মনটা কেমন উদাস হয়ে গেল। 2014, আমার কাছে যা 13 তাই 14। সেই ফালতু চাকরি, মায়ের শরীর খারাপ, দিদি জামাইবাবুর ঝামেলা, আর ভবানীপুরের এই মেসের ঘ্যাঁট। আসলে মোটাটা বড্ড বেশি বিজ্ঞাপন দেখে। নতুন বছর বোঝে না এটা জাস্ট আরেকটা দিন, আরেকটা ফালতু ফ্রাস্ট্রেশনে ভরা ফ্র্যাকচার দিন। সব নতুন বছর ফছরের ঢপবাজি হলো ব্যবসা করার ফিকি। এসব যখন ভাবছি তখন আচমকা ঘরের ভেতর থেকে মোবাইলের রিং শুনলাম। এই সময় কে ফোন করলো আবার? মা নাকি? গতকাল বিকেলে মায়ের সঙ্গে কথা হয়েছিল। মা বলছিল এবার যদি 100-5 টাকা বেশি পাঠাতে পারি। 100-5? অবাক হওয়ার সঙ্গে সঙ্গে খানিকটা বিরক্ত হয়েছিলাম। মা কি ভুলে গিয়েছে আমার মাইনে 7,500 টাকা, 70,000 টাকা নয়? মা বলেছিল, তোর বাবার একটু লাগবে, হাজরা কাকার কাছে একটু ধার হয়ে গিয়েছে, তাই। আমি আর কথা বাড়াইনি, শুধু বলেছিলাম দেখব। আমার খুব রাগ হলো কথাটা ভেবে। না, মায়ের উপর নয়, মা কি বা করবে, বয়স হয়েছে তাই শরীরটা ভেঙেছে। কিন্তু বাবা কাজকর্মের নাম নেই, শুধু লটারির টিকিট কিনে যায় সারাদিন ধরে। কি না কবে কোন এক জ্যোতিষী বলেছিল বাবা নাকি লটারিতে অনেক টাকা পাবে। সে প্রায় 25 বছর হয়ে গেছে, কিন্তু কোথায় টাকা? সারা জীবনে লটারিতে 4 বার টাকা পেয়েছে বাবা, যার মধ্যে একবারই শুধু অঙ্কটা 2000 ছুঁয়েছিল। বজবজের কাছে একটা জুট মিলে কাজ করত বাবা, কিন্তু সেটা বন্ধ হয়ে যাওয়ায় বাবার কাজটা যায়। পরে ডোঙারিয়া মোড়ের কাছে একটা ছোট্ট মুদির দোকান দিয়েছিল, তবে সেটাও তেমন চলেনি। স্কুল আর কলেজ জীবন যে কি কষ্টে গিয়েছে তা আমি জানি, কিন্তু তাতে বাবার কোনো হেলদোল ছিল না কোনোদিনই। যতটুকু আয় হতো তার থেকেই কিছু টাকা বের করে লটারির টিকিটের পর টিকিট কেটে যেত। মাকে এই নিয়ে কিছু বললে মা বলতো, জানিসই তো লোকটা কত দুঃখী, তাছাড়া নেশা ভাঙ করে না, ওই একটু লটারি কাটে, শুধু কাটুক। আমি বুঝিয়ে উঠতে পারতাম না যে এভাবে কারো ভাগ্য ফেরে না। অ্যাকাউন্টেন্সিতে অনার্স নিয়ে বিকম পাশ করার পর ইচ্ছে ছিল সিএ পড়ি, কিন্তু পয়সার জন্য পড়তে পারিনি। মা বলেছিল, এবার যে করেই হোক একটা চাকরি পেতেই হবে। আমিও বুঝেছিলাম চাকরিটারই প্রয়োজন বেশি।
অন্তত আমার থেকে আমার মা বাবার। এবং বছর দেড়েক চাকরি করার পরে এও বুঝেছিলাম যে এভাবে কিছুই হবে না আমার জীবনে। এই 7,500 টাকায় আটকে থাকলে পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে। তাই ব্যাংকিং পরীক্ষা দেওয়ার ব্যাপারে খোঁজ খবর করছিলাম, কিন্তু সে পরীক্ষাও ভালো করে দিতে গেলে বিস্তর টাকা পয়সার গল্প আছে। যাই হোক, সেদিন সকালে ফোনের স্ক্রিনে নামটা দেখে একটু থমকে গিয়েছিলাম। বস! এমন সময় ফোন কানে লাগাতে ওপার থেকে বস বলেছিলেন, পুনর্জিৎ, তোমার কি ঘুম ভাঙালাম? বসের মুখে পুনর্জিৎ নামটা শুনে আমি থমকে গিয়েছিলাম। বস আমাকে জিতু বলেই ডাকতেন, কিন্তু পুনর্জিৎ বলা মানেই একটু সিরিয়াস কিছু। সাত সকালে কি হলো আবার? বিরক্ত লেগেছিল। সামনে নতুন কি উৎপাত আসছে ভগবানই জানে, কিন্তু মুখে তো আর সেসব বলা যায় না। বলেছিলাম, না স্যার বলুন। আমার বাড়িতে চলে এসো তো, দরকার আছে। আধ ঘন্টা সময় লাগবে স্যার, জাস্ট উঠলাম তো তাই। ঠিক আছে, ফ্রেশ হয়েই এসো, তবে একটু তাড়াতাড়ি, কেমন? ফোনটা রেখে দেখি নিজের বিছানায় বসে আমার দিকে তাকিয়ে হাসছে মোটা। রাগ হলো আমার। ঝাঁঝিয়ে উঠে বললাম, কি হলো? এতে হাসির কি হলো? লাফটার শো চলছে। দেখলি তো, নতুন বছরের সকালে একটা ভালো খবর এলো তোর জন্য। শোন, জানবি বস যখন এমন করে ডেকে পাঠায় তখন খবরটা খুব একটা ভালো হয় না। এখন একটা হেল্প কর, আমি বাথরুমটা ঘুরে আসছি, তুই চট করে নিচের থেকে 1 প্লেট ডিম পাউরুটি নিয়ে আয় তো, আর বলে দিস আজ লাঞ্চ ক্যান্সেল। তোয়ালেটা নিয়ে বাথরুমের দিকে যেতে যেতে দেখলাম মোটা নেমে গেল সিঁড়ি দিয়ে। এই মেসটা বসই জোগাড় করে দিয়েছেন। ভবানীপুরের যে অংশটা নর্থ কলকাতার মতো, সেখানেই একটা 100 বছরের পুরনো বাড়িতে এই মেসটা। বুলুবাবু বলে একজন চালান। থাকা আর দুবেলা খাওয়া সমেত মাসে 3,500 টাকা। ব্রেকফাস্ট নিলে আরো 650 এক্সট্রা। আমি রোজ ব্রেকফাস্ট করি না, কিন্তু যেদিন যেদিন লাঞ্চ করার সময় থাকে না সেদিন ব্রেকফাস্টে নিই। তবে বলে দিতে হয় যে লাঞ্চ নেব না, তবে আর অতিরিক্ত টাকাটা দিতে হয় না। বাথরুম থেকে এসে রেডি হয়ে খেয়ে দিয়ে বেরোতে আমি ঠিক 25 মিনিট সময় নিলাম। আমার বস মানে সত্যভূষণ রায়ের বাড়ি মনোহর পুকুরের কাছে। বাসে করে যেতে খুব একটা সময় লাগতো না। সত্যভূষণ রায় আগে পুলিশে ছিলেন। বছর 4 হলো রিটায়ার করে এখন একটা ইনভেস্টিগেশন এজেন্সি খুলেছেন। আমাদের কোম্পানির নাম ছিল রিভিলিং ট্রুথ প্রাইভেট ইনভেস্টিগেশন এজেন্সি। কিন্তু নামটা যেমনই হোক, আসলে কাজগুলো খুবই সাধারণ। বিয়ে, পরকীয়া, প্রেম, বিষয় সম্পত্তি থেকে শুরু করে অফিসিয়াল ঝামেলার খোঁজ খবর করাই ছিল আমাদের কাজ। এর জন্য 4-5 জন ছিল। আমাকে সাধারণত অফিসটাই সামলাতে হতো। টাকা পয়সার হিসেব রাখা, ছোটখাটো ক্লায়েন্ট হ্যান্ডেল করার থেকে কম্পিউটারের টুকটাক চিঠি চাপাটি এসব করতে হতো আমাকে। তাই 7 সকালে কেন যে বস ডেকে পাঠালেন বুঝতে পারছিলাম না। বাসটা রাসবিহারী থেকে বাঁদিকে বাঁক নেওয়ার পর কন্ডাক্টর টিকিটের পয়সা চাইল আমার কাছে। আমি টিকিটটা নিয়ে বুক পকেটে রাখলাম। অফিস থেকে এটা দেখিয়ে টাকা নিতে হবে। বসের বাড়িতে আগেও 2-1 বার গিয়েছি আমি। ওনার স্ত্রীকে কাকিমা বলেই ডাকতাম। খুব ভালো মহিলা ছিলেন, মুখে হাসি লেগেই থাকত। বসের এক ছেলে ছিল, মুম্বাইতে চাকরি করত। কলকাতার আড়মোড়া ভাঙেনি তখনও, তাই তেমন ভিড় ছিল না রাস্তায়। যুগলসে স্টপে নেমে ত্রিধারা ক্লাবের দিকে হাঁটা দিলাম। বসের বাড়ি কাছেই ছিল। হাঁটতে হাঁটতে মনে হলো কলকাতার বয়স্ক শরীরটার উপর যেন কসমেটিক সার্জারি চলছে। এমনিতে এই নিয়ে খুব কিছু মনে হতো না আমার। আমি দক্ষিণ 24 পরগনার ডোঙারিয়া রায়পুরের ছেলে। কলকাতার সঙ্গে খুব একটা ভালোবাসা তৈরি হয়নি তখনও, কিন্তু তাও খুব সুন্দর দেখতে কোনো পুরনো বাড়ি ভাঙা হচ্ছে দেখলে খারাপ লাগতো। সব ভেঙে ফ্ল্যাট করে দাও কালচারটা খুব একটা ভালো লাগতো না, এখনো লাগে না। বসের বাড়ির দুপাশে 2টো বাড়ি ভাঙা হচ্ছিল তখন। রাস্তার একদম ওপরে আবর্জনা স্তূপ, তার পাশে একটা বড় দামি গাড়ি দাঁড়িয়েছিল। গাড়িটা আমার নজর কেড়েছিল।
নিমেষে ওটাকে জরিপ করে চোখ ঘোরাতেই দেখলাম বসের বাড়ির সামনের দোকানটা খোলেনি তখনও। ওটার পাশ দিয়ে সরু গলি ছিল। আমি সেখান দিয়ে ঢুকে দরজার বেলটা বাজালাম। একটু পরেই দোতলার ওপর থেকে কাকিমার মুখটা উঁকি দিল। ও তুমি? তারপরই নেমে এলো কমলা নাইলানের দড়িতে বাঁধা একটা চাবি। কাকিমা গলা বাড়িয়ে বললেন, দরজা খুলে চলে এসো। বসার ঘরে ঢুকেই থমকে গিয়েছিলাম আমি। নিচের গাড়িটা যে এই ভদ্রলোকের তার বলে দিতে হবে না। মানুষটার বয়স 60-এর ওপরে। দেখেই মনে হচ্ছে যেন এইমাত্র স্নান করে এসেছেন। এত সকালেও পরিপাটি স্যুটের সঙ্গে মানানসই টাই আর রিমলেস চশমা পরে আছেন। এমন মানুষের সামনে যে কেউ কমপ্লেক্স খাবে। সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারাটা মনে পড়ে গেল। আমি তুলনা করতে চাইনি, কিন্তু কেন কে জানে ঠিক ক্লাস 10-এ জীবন বিজ্ঞানে পড়া উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের পার্থক্যের মতো এই ভদ্রলোকের সঙ্গে আমার বাবার পার্থক্যটা চোখের সামনে ভেসে উঠল। দামি পেনের মতো এই ভদ্রলোকের পাশে আমার বাবাকে কেমন যেন খয়াটে, রংচটা আর প্রায় হারিয়ে যাওয়া পেন্সিলের মতো মনে হলো। বস পাশের একটা চেয়ার দেখিয়ে বললেন, আরে পুনর্জিৎ, তুমি দাঁড়িয়ে কেন? বসো। আমি বসে ঠোঁট চাটলাম। এই লোকটার কোনো দরকারই যে বস ডেকে পাঠিয়েছেন সেটা তো বুঝতে পারছিলাম, কিন্তু সেটা যে কি দরকার সেটা জানতাম না। বস আমাকে দেখিয়ে ভদ্রলোককে বললেন, সুদীপ, তোমায় এর কথাই বলেছিলাম, খুব ব্রাইট ছেলে। কিন্তু সুদীপবাবু যেন আমার উপর ভরসা করতে পারলেন না। সন্দেহের চোখেই যেন বললেন, বাট হি ইজ কোয়াইট ইয়াং, ও কি পারবে? সুদীপবাবুর কথায় আমি অনেকটাই দমে গেলাম। ভয় হলো মনে, না জানি কি এমন কাজ। তবে বসকে দেখলাম ফুল কনফিডেন্ট আমার ব্যাপারে। হেসে বললেন, আরে হ্যাঁ হ্যাঁ, হাতি ঘোড়া তো কিছু না, খুব পারবে। সুদীপবাবুর সন্দেহ যেন তবুও গেল না। আমায় একবার দেখে নিয়ে জিজ্ঞেস করলেন বসকে, বলছি কলকাতা চেনো তো ভালো করে? কলকাতা তো ভালোই চিনি আমি। সেই কলেজ লাইফে ক্লাস বাঙ্ক করে ঘোরা দিয়ে শুরু, তারপর চাকরি খুঁজতে যে কত জায়গায় গেছি, এবং এই চাকরিটা করতে গিয়েও কম ঘুরতে হয়নি কলকাতার রাস্তায় রাস্তায়। সুতরাং মনে কিছুটা বল পেলাম। বস আমার দিকে তাকিয়ে বললেন, কি চেনো তো? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ স্যার। সুদীপবাবু বললেন, আসলে আমার ছেলে বলছিল এটা ওর কাছে একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার, তাই ওকে দেখে আমি একটু দ্বিধায় ছিলাম। সাসপেন্স নেওয়ার একটা সীমা থাকে মানুষের, আমারও আছে। আমার বস ও সুদীপবাবুর কথাগুলো আমার সেই সাসপেন্স সহ্য করার লেভেলটা যেন পার করে দিল। আমি বসের কাছে জানতে চাইলাম, আমায় কি করতে হবে স্যার? বস হেসে বললেন, গোয়েন্দাগিরি পারবে? এবার সত্যিই আমার ঘাবড়ে যাওয়ার পালা। আমার গলা থেকে অস্ফুটে বেরিয়ে এলো, হ্যাঁ। বস যেন আমাকে নিয়ে কিছুটা রসিকতা করেই বললেন, হ্যাঁ মানে? সুদীপের সামনে তুমি এই কনফিডেন্স দেখাচ্ছ? কত বড় মুখ করে তোমায় ডেকে আনলাম, আর এখন এমন ভেবাচাকা খেলে হবে? না 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 স্যার, আই এম ওকে। শোনো, একজনকে খুঁজে বের করতে হবে তোমায়, কিন্তু সমস্যা হচ্ছে তার কোনো ঠিকানা নেই। সম্ভবত কলকাতাতেই থাকেন, আর যদি নাও থাকেন এখানে, তাহলে যেখানে থাকেন সেখানকার ঠিকানা তোমাকে জোগাড় করতে হবে, কেমন? গোয়েন্দা গল্প আমিও কিছু কম পড়িনি। গোয়েন্দাদের মনে প্রশ্ন জাগাটা স্বাভাবিক। কাজের কথা শুনে এবং এরকম একটা অবস্থার মধ্যে পড়ে আমার অন্তরের গোয়েন্দাও জেগে উঠলেন আড়মোড়া ভেঙে। তিনি হাই তুলে প্রথমেই প্রশ্ন করলেন, ফিল্ডে এত লোক থাকতে বস তাদের ছেড়ে আমাকেই কেন এই কাজটা দিচ্ছেন? তাহলে কি তাদের ওপর বসের বিশ্বাস বা ভরসা নেই, নাকি আসলে কাজটা ফালতু হলেও সুদীপবাবুর মুখের দিকে তাকিয়ে না করতে পারছেন না এবং তাই আমাকে কাজে লাগাচ্ছেন? তাছাড়া পুলিশ মহলে এখনো ওর যা প্রভাব রয়েছে, তাতে মাত্র কয়েকটা ফোনই এই কাজটা করার জন্য যথেষ্ট। আমি প্রশ্নটা করেই বসলাম বসকে, কিছু মনে করবেন না, কিন্তু এর জন্য তো স্যার আপনি অফিসে যারা ফিল্ডে আছে তাদেরই বলতে পারতেন।
বা আপনার পুলিশে যে কন্ট্যাক্ট আছে তাতে? না, ওসব করা যাবে না। চিরাগ মানে সুদীপের ছেলে চায় ব্যাপারটা যেন সিক্রেট থাকে, কারণ যার নাম এর সঙ্গে জড়িয়ে আছে সে বেশ বিখ্যাত মানুষ, তাই সেটা পাঁচ কান হতে দেওয়া যাবে না। আর ফিল্ডে যারা কাজ করে তাদের আমি সুদীপের কাজে লাগাতে পারবো না। ও আমার ছেলেবেলার বন্ধু। আমি চাই তুমিই ব্যাপারটা দেখো। বসের কথা শুনে চুপ করে যাওয়া ছাড়া আর কোনো পথ ছিল না আমার। সাদা মনে ভাবলে বস আমাকে যা বললেন তাতে আমার আনন্দ হওয়ারই কথা। মানে অফিসের সবার ভিতরে আমার উপর বসের একটা আলাদা ভরসা আছে, কিন্তু তাও আনন্দটা ঠিক পেলাম না সেদিন। কারণ কাজটা বেশ ট্যারা। ঠিকানা ছাড়া এত কোটির মধ্যে থেকে একটা লোককে কি করে খুঁজে বের করব আমি? আবার আমার মনের গোয়েন্দা প্রশ্ন করলেন, বিখ্যাত মানুষ মানে? প্রশ্নটা করতেই উত্তর এলো সুদীপবাবুর কাছে। দেখো, এর মধ্যে একজন বিখ্যাত মানুষ জড়িয়ে আছেন, রাইটার, বেঙ্গলি রাইটার, কিন্তু লেখেন ইংলিশে, বা মোর ডেফিনেটলি বলতে গেলে লিখতেন ইংলিশে। অ্যাকচুয়ালি হি ইজ নো মোর, থাকতেন সান ফ্রান্সিসকোয়ে। বেঙ্গলি রাইটার, সান ফ্রান্সিসকো, ইংলিশে লিখতেন। কে হতে পারে ভাবতে চেষ্টা করলাম একবার, আর তখনই একটা চরম সত্য সামনে এলো। এত ক্লু পেলে ফেলুদা বা ব্যোমকেশ নির্ঘাত নামটা বলে দিতেন তুরন্ত, কিন্তু ইংলিশে আমার দৌড় ছিল ওই পাঠ্য বইয়ের গণ্ডির মধ্যে। সেটুকু দৌড়তেই হাঁপিয়ে যেতাম। আমি কলকাতা চিনলেও স্যান ফ্রান্সিসকোবাসী ইংলিশ লেখা বেঙ্গলি রাইটারের নাম বলার শিক্ষাগত যোগ্যতাটুকু আমার নেই। সুতরাং সংকোচের সঙ্গে নামটা জানতে চাইতেই সুদীপবাবু কোটের পকেট থেকে একটা পাতলা বই বের করে আমার দিকে এগিয়ে ধরে বললেন, তুমি এক কাজ করো, আজ দুপুরে আমার ছেলের অফিসে গিয়ে তুমি দেখা করো ওর সঙ্গে। তোমায় ও আরো ভালো করে ব্রিফ করে দেবে। ততক্ষণ এই বইটা দেখে নাও। এর পিছনে ছোট্ট করে ওর সম্বন্ধে লেখা আছে। এটা ওর অল্প বয়সে লেখা প্রথম বই। হ্যাভ এ লুক। হাতে নিয়ে দেখলাম পুরনো খয়াটে চেহারার পেপারব্যাক বই একটা। প্রথমেই চোখ গেল পেছনের মলাটে। দেখি অর্ধেক মলাট জোড়া সাদা কালো ছবি। অল্প বয়স্ক একজন মানুষ ছবি জুড়ে হাসছেন, মন খোলা হাসি। তলায় ছোট করে তার সম্বন্ধে লেখা। এবার বইটা উল্টে সামনের দিকটা দেখলাম। প্রচ্ছদে জল রঙে আঁকা একটা ছবি। রোদের আভায় একপাশে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে রয়েছে একটি মেয়ে। সোনা রঙের ধুলো ঘিরে রেখেছে তাকে। ওপরে লেখা নাম গ্যাদারিং ড্রিমস বাই আদিত্য মুখার্জি। সেদিনের ছুটিটা গেল ভোগে। সে যা, ভাবলাম এমনিতেও ছুটি নিয়ে মেসের ঘরে ল্যাদ খেয়ে পড়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না। তার চেয়ে বরং কেসটায় লেগে পড়াই লাভের। আর কিছু না হোক, অন্তত কেসের নামে এদিক ওদিক ঘোরার অছিলায় কিছু এক্সট্রা ইনকাম তো করা যাবে। ফিল্ডে যারা আছে তারা আকছাড় এমন করে। মনে পড়ে গেল মা এ মাসে ৫০০ বেশি চেয়েছে। সুতরাং অফিসের দিকে পা বাড়ালাম। ভাবলাম অফিসের নেটটা খুলে একটু আদিত্য মুখার্জির সম্পর্কে ইনফরমেশন গ্যাদার করি। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর এক। আচমকা দিদির ফোন এলো, এমার্জেন্সি। ছুটলাম দিদির বাড়ি, সেই খান্না সিনেমার কাছে। সেখানের ঝামেলা সামলে যখন ময়দানে নামলাম তখন বাজে 3:30। ময়দান মেট্রো থেকে বেরিয়ে ফুটপাথের একটা দোকানের সামনে গিয়ে দাঁড়ালাম। খিদে পেয়েছিল খুব। সকালে ওই ডিম রুটির পর আর কিছু জোটেনি। সামনে জীবনদীপ বিল্ডিং সুপারম্যানের মতো বুক চওড়া করে দাঁড়িয়ে রয়েছে। এর 6 তলায় যেতে হবে আমাকে। সুদীপবাবুর ছেলে চিরাগের অফিস ওখানে। আমার গোয়েন্দা মন একটা জিনিস কিছুতেই বুঝতে পারছিল না। সাত সকালে বন্ধুর কাছে গিয়ে যে হেল্প চায়, সে কেন নিজে পুরো ব্যাপার না বলে ছেলের কাছে পাঠিয়েছিল? সকালে দিদির বাড়ি যাওয়ার পথেই চিরাগকে ফোন করেছিলাম আমি। তখনই সেদিন 4টের সময় এই অফিসে এসে আমাকে দেখা করতে বলেছিল চিরাগ।
সামনের দোকানটা ছোট, রাস্তার পাশে বাঁশ আর প্লাস্টিক দিয়ে তৈরি। দেখে ভক্তি হয়নি খুব একটা, কিন্তু ভিড় ছিল বেশ। দুজনের ফাঁক দিয়ে গলে 1 প্লেট তরকা রুটি অর্ডার করেছিলাম। মনটা মুহূর্তের জন্য যেন স্বর্গে পৌঁছে গেছিল। একে 1 পেট খিদে, তার উপরে সামনের দোকানের তাওয়ায় টকবক করে ফুটছে মাংসের ঝোল। সে যে কি গন্ধ! দুর্গাপুজোর সময় শিউলির গন্ধও হার মানে তার কাছে। গন্ধটা বুকের ভেতরে যেন ড্রিল শুরু করে দিয়েছিল। কিন্তু উপায় নেই, টাকার শর্টেজ। পকেটে মাত্র 68 টাকা পড়ে আছে। অফিসে 3 তারিখ মাইনে, সেদিন সবে 1 তারিখ, মানে 2 দিনের জন্য ওই 68 টাকাই ভরসা। একবার মনে হলো দিদি যে 100 টাকাটা দিতে চাইছিল সেটা নিলে হতো। আমার দিদিটা ছোট থেকেই এমন, খুব ভালোবাসে আমাকে আজও। সেই স্কুল জীবন থেকেই হাত খরচ বাঁচিয়ে আমার জন্য হজমি, আচার এসব কিনে আনত। টুকটাক সেলাই করে যে কটা টাকা পেত তার থেকে ম্যানেজ করে আমাকে কিনে দিত ক্যাম্বিস বল, হাওয়াই চটি বা রং পেন্সিল। মা বকতো দিদিকে, কিন্তু দিদি শুনতই না, কিছুতেই শুনত না। রাতে আধো ঘুমের মধ্যে বুঝতাম মাথায় হাত বুলিয়ে দিচ্ছে দিদি, সরে যাওয়া গায়ের কাঁথাটা টেনে ঠিক করে দিচ্ছে। আমাদের ডোঙারিয়া রায়পুর অঞ্চলে দিদি ছিল নামী সুন্দরী। কত ছেলে বুড়ো যে পেছনে লাগতো। সেই ক্লাস 8 থেকে বিয়ের সম্বন্ধ আসতো। ছোকরা থেকে বুড়ো কে বিয়ে করতে চাইতো না দিদিকে। সবাই এসে বাবা আর মাকে বলতো, আমার সঙ্গে মেয়ের বিয়ে দিন, আপনাদের সংসারে সুরাহা হবে। মা মাঝে মাঝে দিদিকে খোঁচাতো, বলতো, বিয়ে তো করতেই হবে, এখনই করে নে। জানিস তো, ছেলে গভর্নমেন্ট সার্ভিসে চাকরি করে, খুব সুখে থাকবি। কিন্তু দিদি রাজি হতো না। বলতো, এখনো 18 হয়নি, কিন্তু পুলিশ ধরবে তোমাদের। আর মা, আমি কলেজ পাশ করে চাকরি করব, কিছুতেই এখন বিয়ে করব না। মা ভালো কথায় বোঝাতে শুরু করে ক্রমশ রেগে যেত, গালাগালি করত। এমনকি মনে আছে মা মাঝে মাঝে হাতের কাছে মগ, বাটি যা পেত ছুঁড়ে মারত। কিন্তু তাও দিদি অনড় হয়ে থাকতো একদম। বলতো কিছুতেই বিয়ে করবে না। এইচএসে দিদি 2nd ডিভিশন পেয়েছিল সায়েন্স নিয়ে। খুব মন খারাপ করেছিল, কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছিল একেবারে। বলেছিল সব শেষ হয়ে গেল ওর। এই বাজারে 1st ডিভিশন পেয়েই কিছু হচ্ছে না, সেখানে কে ওকে এই নাম্বারে অনার্স দেবে, তাও কেমিস্ট্রিতে। এখনো সেই বিকেলটা মনে আছে। অগাস্টের শুরু ছিল সেটা। বৃষ্টি হচ্ছিল ঝমঝম করে। আমাদের বাড়ির সামনে ডোবাটা জলে ভরে একদম উপচে উঠেছিল সেদিন। কয়েকটা ছেলে হাফ প্যান্ট পরে খালি গায়ে গামছা হাতে মাছ ধরতে বেরিয়েছিল। জানলায় বসে আমি দেখছিলাম ওদের ওই মাছ ধরার আনন্দ। ঠিক তখনই আগাগোড়া রেইনকোট মোড়া একজন এসে দাঁড়িয়েছিল আমাদের বাড়ির সামনে। আমার বাবার নাম ধরে গম্ভীর গলায় ডেকেছিল কয়েকবার। রেইনকোট খোলার পর দেখা গিয়েছিল একটা বছর 27-এর ছেলে, লম্বা, ফর্সা, এক মাথা কোঁকড়া চুল। বাবা জিজ্ঞেস করেছিল, আপনি? নমস্কার মেসোমশাই, আমার নাম হিতেশ। আমি আপনার মেয়ের বান্ধবী মাধবীর দাদা। ও বলেছিল যে আপনার মেয়ের নাকি কলেজে ভর্তি নিয়ে কি সব ঝামেলা আছে, তাই আমি এলাম। ক্লাস 5-এ পড়ি তখন আমি। অবাক হয়ে তাকিয়েছিলাম হিতেশদার দিকে। এত বৃষ্টিতে এসেছে শুধু বোনের বান্ধবীর ভর্তির জন্য? সত্যি এমন মানুষ এখনকার দিনে আছে? হিতেশদা কাছের কলেজের জিএস ছিল। পরে জেনেছিলাম দিদির জন্য যে বিরাট লাইন ছিল তার অন্যতম সদস্য ছিল এই হিতেশদা নিজে। দিদি এইসব ভাব ভালোবাসা নিয়ে মাথা ঘামাতো না, কিন্তু হিতেশদা বলেছিল কেমিস্ট্রিতে অনার্স পাইয়ে দেবে দিদিকে। তাই দিদি হিতেশদাকে গুরুত্ব দিত, ওর সঙ্গে কিছুক্ষণ হাঁটতো, গল্প করত।
আর সেই একটু হাঁটা আর একটু গল্পের থেকে ধীরে ধীরে পাল্টাতে শুরু করেছিল দিদির জীবন। অনার্স নিয়ে ভর্তি হওয়ার 6 মাসের মধ্যে এক বিকেলে শুকনো আকাশ থেকে যেন বাজ পড়েছিল আমাদের বাড়ির মাথায়। দাদা, এই যে 1 প্লেট তরকা রুটি। তরকাটা কেমন যেন বিস্বাদ লেগেছিল সেদিন। না ছিল ঝাল, না ছিল নুন। খেতে একদম ইচ্ছে করছিল না, কিন্তু দাম দিয়ে কেনা জিনিস ফেলে দেব ভাবতেই পারছিলাম না। প্লেটটা এগিয়ে ধরে 2টো কাঁচা লঙ্কা চেয়েছিলাম। দোকানদার লোকটা মধ্যবয়স্ক, ঝলসে যাওয়া বিরক্ত মুখ করে তাকিয়েছিল আমার দিকে। তারপর অবজ্ঞা ভরে 2টো দুস্থ লঙ্কা নিখুঁত টিপে ছুঁড়ে দিয়েছিল প্লেটে। মনে হচ্ছিল প্লেটটা লোকটার মুখে ছুঁড়ে মারি। খাবার কেউ ছুঁড়ে দিলে আমার মাথা গরম হয়ে যায় আজও, কিন্তু সব সময় রাগ দেখানো চলে না। চোয়াল শক্ত করে সরে দাঁড়িয়েছিলাম একপাশে। তারপর একটা 3 কোনা রুটির টুকরো ছিঁড়ে মুখে তুলেছি কি তুলিনি, হঠাৎ আরে জিতেন্দ্র, তুই? থমকে গিয়েছিলাম। ডাকটা যেন কয়েক হাজার বছরের ওপার থেকে ভেসে এসেছিল আমার কানে। চোখ তুলে কয়েক মুহূর্ত অসুবিধে হয়েছিল চিনতে, তারপর বুঝতে পেরেছিলাম আঁখি। বেশ মোটা হয়ে গিয়েছে, চুলের রংটাও কেমন যেন খয়েরি করে নিয়েছে, তাই চিনতে একটু সময় লেগেছিল। বিয়ে হয়ে গেছে আঁখির। সিঁথি থেকে কপালে নামা বসন্তের মতো ছোট্ট লাল দাগটা চোখে পড়েছিল, আর আমার হাতের রুটি হাতেই রয়ে গিয়েছিল। তোর খবর কি? সেই কলেজ ছাড়ার পর তো পুরো গায়েব। ম্যাজিক শো করে এমন কোনো কোম্পানিতে জয়েন করেছিস নাকি? না, ব্যস্ততায় আর কারো সঙ্গে যোগাযোগ করা হয় না। কথাটা বলেছিলাম বটে, কিন্তু খুব খারাপ লেগেছিল বলতে। মিথ্যে বলতে ভালো লাগে না আমার, আজ এই এত বছর পরেও। কিন্তু আর কোনো উপায়ও যে ছিল না সেদিন। কথাটা যে মিথ্যে সেটা আঁখিও বুঝেছিল নিশ্চয়ই। এক মুহূর্ত মুখটা কেমন যেন বদলে গিয়েছিল ওর, কিন্তু আর কি বলতে পারতাম বলুন? কলেজের শেষ পরীক্ষার দিন আঁখি তো নিজেই বলেছিল আমাকে, ডোন্ট কমপ্লিকেট আওয়ার ফ্রেন্ডশিপ। তুই আমার বন্ধু হয়ে থাকতে পারলে থাক, অন্য কিছু হওয়ার কথা ভাবিস না। সেদিন থেকে আমিও আর ভাবিনি অন্য কিছু হওয়ার কথা, আজও ভাবি না। ভালোবাসায় যে সবসময় পেতেই হবে তার কি মানে আছে? অনেকের ভালোবাসা তো স্যাক্রিফাইসেই পূর্ণতা পায়। যাই হোক, ফিলসফি ছেড়ে সেদিনের কথায় ফিরে আসি। সেই 1 জানুয়ারি 2014 সাল। তো সেদিন মিথ্যেটা বলার পরে স্পষ্ট দেখলাম ওর মুখটা এক মুহূর্তের জন্য কেমন যেন বদলে গেল। ভয় হলো আমার। ও ভাবল না তো যে আমি ওকে এড়িয়ে যাচ্ছি? কিন্তু পর মুহূর্তে ওই সিচুয়েশনটা লাইট করে দিল। একগাল হেসে বলল, তারপর তোর খবর কি? এই চলছে। টের পেলাম খিদেটা একদম চলে গেছে। প্লেটের রুটিটাকে কেমন যেন খবরের কাগজের মতো লাগছে, গা গোলাচ্ছে। আঁখি প্রশ্ন করল, কি রকম চলছে সেটাই তো জিজ্ঞেস করছি। ওই একটা ছোট চাকরি করি জাস্ট, আর তেমন কিছু না। এখনো সেই রায়পুর না কোথাও থেকে একটা কলকাতা যাতায়াত করতিস? না, ভবানীপুরের ওখানে একটা মেসে থাকি। কথার মাঝেই প্লেটটা দোকানের পাশের দেওয়ালের উপর নামিয়ে রাখতে দেখে আঁখি যেন কিছুটা অপ্রস্তুত হয়েই বলল, খেলি না তো? আমি তোর খাবারটা মাটি করলাম না? আমি জগ থেকে জল নিয়ে হাত ধুয়ে একটু গলাটা ভেজালাম। তারপর দাম মিটিয়ে দিতে দিতে আঁখিকে বললাম, খেতেই ইচ্ছে করছে না। দাদা, এই যে রুটি তরকার টাকাটা। আঁখি হাসলো আমার কথা শুনে, সেই গভীর টোল ফেলা হাসি। একটা সময় এটা দেখলে আমার হার্টবিট 6 সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যেত। কিন্তু সেদিন কেমন যেন ক্লান্ত লাগলো, পেটটা আবার গুলিয়ে উঠল একটু। আঁখি বলল, শোন না, আমার তো দেখতেই পাচ্ছিস বিয়ে হয়ে গিয়েছে। এমকম করতে গিয়ে আলাপ হয়েছিল বুবাই, সপ্তকের সঙ্গে। ওকেই বিয়ে করি। তারপর কয়েক বছর স্টেটসে ছিলাম। এখন আমি একা ব্যাক টু দ্য সিটি। বিয়ে? এমকম? স্টেটস? মনে হলো যেন টিভিতে আধুনিক বাংলা ছবি দেখছি।
2 ঘন্টা পরে যেটার সঙ্গে আমার আর কোনো যোগাযোগ থাকবে না। কিন্তু মনে হওয়া আর বাস্তবের সঙ্গে ফারাকটা সেই কম্পাসের উত্তর মেরু আর দক্ষিণ মেরুর তফাতের মতোই। হারিয়ে যাওয়া একটা সম্পর্ক যেন আবার গড়ে উঠতে চাইছিল নতুনভাবে, নতুন ডেফিনেশনে। আঁখি আমার মোবাইল নাম্বারটা চেয়ে বসল। ও বলল, তোর মোবাইল নাম্বারটা দে, এখন আমি বালিগঞ্জে আছি, ফ্ল্যাট কিনেছি একটা ছোট, বাট কোজি ফর মি, আসিস একদিন কেমন? নাম্বারটা দিলাম আমি। ইচ্ছায় দিলাম না অনিচ্ছায় জানি না। আসলে কিছু কিছু সময় পরিস্থিতি বিশেষে ইচ্ছা বা অনিচ্ছা কোনোটাই হয় না। সেভাবেই দিলাম নাম্বারটা আর বললাম যে সময় করতে পারলে যাব। হঠাৎ মনে হলো ব্যবহারটা কেমন যেন দায়সারা গোছের হয়ে যাচ্ছে আমার। ভয় হলো একটা। কিসের ভয় ঠিক জানি না। সিচুয়েশন ম্যানেজ করার জন্য ওর বাবা মার কথা জিজ্ঞেস করলাম, আর ওর উত্তর আমাকে আরো অকওয়ার্ড পজিশনে ফেলে দিল। ও খিলখিল করে হেসে বলল, এবার কি 2 হাত জোর করে নমস্কার জানাবি নাকি? কি হয়েছে তোর জিতু? সেই জিতেন্দ্রটা কোথায়? সেই জিতেন্দ্র? সে যে কবে সিনেমা করা ছেড়ে দিয়েছে। সেই বিকম পরীক্ষার শেষ দিন। সে খবর তো আঁখির কাছে থাকা উচিত ছিল। নেই যখন, তার মানে সেদিন সত্যি আঁখির আমার প্রতি ফিলিংসটা ছিল না, যে ফিলিংসটা আমার ওর প্রতি ছিল। মনটা কেমন যেন তেতো হয়ে গেল আরো। আবার হাসিও পেল মোটার কথা ভেবে। সকালেও বলেছিল 2014টা অন্তত ভালো করে শুরু কর। একেই কি বলে ভালো করে শুরু? আমাকে চুপ থাকতে দেখে আঁখি ঠোঁটটা সামান্য কামড়ে আমার চোখে চোখ রেখে বলল, তুই কিন্তু আমার মোবাইল নাম্বারটা চাইলি না, ঠিক হ্যাঁ? আমি একটা মিস কল মেরে দিচ্ছি, সেভ করে নিস, আর রিং করলে ফোনটা ধরিস দয়া করে, কেমন? এরপর পালিয়ে বাঁচা ছাড়া আর কোনো উপায় ছিল না আমার। বুঝলাম আমার সব চালও ধরে ফেলেছে। সুতরাং কোনো রকমে ওর কবল থেকে ছিটকে ঢুকে পড়লাম জীবনদ্বীপে। ঢোকার মুখে নিজের আর কোম্পানির নামধাম লিখে ফর্মালিটি সারতে মিনিট 5 মতো সময় লেগেছিল। তারপর লিফটের সামনে গিয়ে দাঁড়ালাম। মনে মনে একবার রিভিশন দিয়ে নিলাম। 6 তলা মানে 5th ফ্লোর। লিফটে আরো 4 জন ছিল। তাদের মধ্যে 2 জন আমার সঙ্গেই নামলো 6 তলায়। সামনে করিডোরে বেরিয়ে ডান দিকে তাকাতেই ফ্রস্টেড কাঁচের দরজায় লেখা কোম্পানির নামটা চোখে পড়ল। সামনে একজন লোকও বসেছিল উর্দি পরে। দিদির বাড়ি যাওয়ার পথে বসের সঙ্গে ফোনের কথা হয়েছিল আমার। তখন বস সুদীপবাবুর সম্পর্কে কিছু ব্রিফ দিয়েছিলেন। সুদীপবাবুর বেশ কয়েকটা ব্যবসা আছে, কেমিক্যাল ফ্যাক্টরি, মিনারেল ওয়াটার প্লান্ট, স্পঞ্জ আয়রন কোম্পানি, আরও সব কি কি। এটা সমস্ত ব্যবসার অপারেশন অফিস, আর হেড অফিস সল্ট লেকে। দারোয়ানকে বলাই ছিল। ও আমাকে ভেতরে ঢুকিয়ে ফ্রন্ট ডেস্কের পাশে রাখা বড় সোফাটায় বসিয়ে দিল। সামনে রিসেপশন ডেস্ক। ওপারের ভদ্রমহিলার বয়স আমার দিদির মতো। আমাকে দেখে উনি আসার কারণ জানতে চাইলেন। বললাম, আমায় আসতে বলা হয়েছে, মিস্টার চিরাগ বাসুর সঙ্গে কথা হয়েছে আজ। ইন্টারকমে কথা বলে ভদ্রমহিলা আমাকে বললেন, 5 মিনিটস, স্যার একটা কলে আছেন। মনে পড়ে গেল আমি গোয়েন্দাগিরি করতে বেরিয়েছি, সুতরাং আমার সবকিছু খুঁটিনাটি অবজার্ভ করা উচিত। চারদিকে তাকিয়ে দেখলাম একবার। সাজানো অফিস। বাইরের ঠান্ডাটা এখানে নেই, বরং হালকা একটা উষ্ণতা টের পাচ্ছি। পায়ের তলায় কাবুলি বিড়ালের মতো নরম বেজ রঙের কার্পেটে বসে যাচ্ছে পা। খুব ভালো লাগছিল, আবার আফসোসও হচ্ছিল। এমন একটা অফিসে যদি কাজ করতে পারতাম। আমার বসের সব ভালো, কিন্তু অফিসটাকে ঠিক করার ব্যাপারে কোনো যত্ন নেই। এবড়ো খেবড়ো মেঝে, গোপালনগরের পুরনো ফার্নিচারের দোকান থেকে কেনা মান্ধাতা আমলের কাঠের ফার্নিচার, ম্যাপের মতো দাগওয়ালা ড্যাম্প দেওয়াল। মনে হতো ওটা অফিস নয়, গুদাম একটা। একবার চোখ পড়ল রিসেপশনের দিকে। দেখলাম রিসেপশনিস্ট ভদ্রমহিলাটি আমাকে দেখছেন, মানে মাথা ঘুরিয়ে আমার এই চারদিক দেখাটা দেখছেন। আমি সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিলাম, আর আবার দিদির মুখটা মনে পড়ে গেল। হিতেশ তা আগের রাতে যা করেছে তা বলার নয়। দিদির চোখের কোলে কালশিটে পড়ে গিয়েছে।
মাস তিনেকের মধ্যে 4 বার এই নিয়ে। সেদিন দিদি হাতে পায়ে না ধরলে আমি সত্যিই কিছু অঘটন ঘটিয়ে বসতাম। আমি নিজে কোনো নেশা করতাম না, আজও নেশার জিনিস ছুঁয়ে দেখি না। আর হিতেশ দা প্রায় প্রতিদিন নেশা করে বাড়ি ফিরত। মাঝে মাঝে দিদির ওপর অত্যাচারও করত। দিদিকে সেদিনই আমি মেয়ে সমেত রায়পুর নিয়ে চলে যেতাম, কিন্তু দিদি যেতে চায়নি। আমার হাত দুটো ধরে বলেছিল, রায়পুর? তুই জানিস না ভাই, জানিস না মা কি বলেছে? বিরক্ত হয়েছিলাম ওর কথায়। বলেছিলাম, আরে তুই চল তো, আমি তোকে আর জেনিকে নিয়ে যাব, দেখবো মা কি বলে। তবুও দিদি রাজি হয়নি সেদিন। মাথা নামিয়ে ভাঙা রংচটা পরীর মতো মুখ করে বলেছিল, দিদি না রে, ওভাবে হয় না, জোর করে কিছু হয় না। তোকে কষ্ট হলে ফোন করি, তুই আসিস, এটাই অনেক। আমি তো মা বাবার কাছে মরে গিয়েছি। চোখে জল চলে এসেছিল আমার। ছেলেবেলার দিদির মুখটা মনে পড়ে গিয়েছিল আচমকা। আর বসিনি, উঠে পড়েছিলাম। শুধু আসার আগে দিদি আমার হাতে একটা 100 টাকার নোট গুঁজে দেওয়ার চেষ্টা করেছিল। আমি নাকি রোগা হয়ে গেছি তাই ফল কেনার জন্য। আমি নিইনি, ওর ওই ভালোবাসাটুকুই আমার যথেষ্ট। আজও জানি সে ভালোবাসাটা আছে, একই রকম, সেই ছোট্টবেলার মতো। এই দেখুন, আবার সেন্টিমেন্টাল হয়ে আপনাদের ঘেঁটে দিতে যাচ্ছিলাম। আসল গল্পে আসি। তো সেদিন ঠিক 5 মিনিট পর রিসেপশনিস্ট ভদ্রমহিলা আমার নাম ধরে ডাকলেন। বললেন চিরাগ ডাকছেন আমাকে। উনি কেবিনটা দেখিয়ে দিলেন। আমি কেবিনের সামনে গিয়ে হালকা নক করতেই টিপিক্যাল সাহেবি কেতায় ভেসে এলো, কামেন। ঘরে ঢুকে তো আমার চোখে ধাঁধা লাগার জোগাড়। এত সুন্দর কোনো অফিস চেম্বার হতে পারে আমার তো ধারণাই ছিল না কোনোদিন। পায়ের তলার কার্পেটটা যেন আরো নরম। সুন্দর সাজানো গোছানো চেম্বারে একটা অতিরিক্ত দাগ পর্যন্ত নেই। বেমানান শুধু একটি বস্তু। হ্যাঁ, বস্তুই বলছি, জেনে বুঝে সজ্ঞানে। কেন বস্তু বলছি সেটা পরে বলবো। সেই বস্তুটা হলো ওই চেম্বারটা, যার সেই চিরাগ। বছর 30 বয়স, ছোট শিরিঙ্গে চেহারা, গালে সাবধানে রাখা স্টাবল, এক কানে আবার মটরের আকারের একটা দুল। যেমন ঝলমলাচ্ছে পাথরটা, তাতে নিশ্চিত এটা হিরে। প্রচন্ড সাহেবি কেতায় আমার মাথা থেকে পা পর্যন্ত দেখে নিয়ে বলল, প্লিজ বসুন। বসলাম আমি। হাসিও পেল, কিন্তু হাসতে পারলাম না। লোকটা প্লিজ বলল আমায়, কিন্তু ওর ওই প্লিজ বলাটার মধ্যে এমন একটা অডাসিটি আছে যা কোনোদিন আমার বস পর্যন্ত অর্ডার দিতে গিয়েও দেখায়নি। চিরাগ বেশি ভনিতা না করে সরাসরি বিষয়ে চলে গেল। বুঝলাম না সত্যিও ব্যস্ত, নাকি নিজেকে ব্যস্ত প্রমাণ করতে চাইছে, নাকি আমার সঙ্গে ওর ক্লাস ডিফারেন্সটা বুঝিয়ে দিতে চাইছে চোখে আঙুল দিয়ে। ও বলল, সত্য আঙ্কেলকে আমি বলেছি জিনিসটা কনফিডেন্সিয়াল রাখতে। উনি তোমাকে চুজ করেছেন। আই হোপ ইউ উইল অনার দ্যাট। অনেক সময় দেখবেন কথার মধ্যে পার্টিকুলার একটা শব্দ কানে লাগে। ওর ওই আচমকা তুমি বলাটা সেদিন আমার কানে লেগেছিল। কিন্তু শত হলেও ক্লায়েন্ট বলে কথা। আর নিজের অফিসে একটু আধটু ক্লায়েন্ট ডিল করে নিজেকে সংযত রাখাটা ততদিনে রপ্তও করে নিয়েছিলাম। সুতরাং নিজেকে সংযত রেখেই বললাম, হ্যাঁ আমি বুঝেছি, নামকরা মানুষ তো, তাই। না, কিছুই বোঝনি। আমার কথার মাঝে এমন অ্যাব্রাপ্ট ইন্টারফিয়ার করবে সেটা আমি ভাবতে পারিনি। তাও আবার বলে কিনা কিছুই বুঝিনি আমি। এ কি কথা বলার ধরন! আমি সত্যিই সেদিন মনে মনে খুব অসন্তুষ্ট হয়েছিলাম ওর ওপর। মনে হচ্ছিল ও বোধহয় বুঝেছে যে আমি গরিব, আর তাই টাকার গরম দেখাচ্ছে। তবুও নিজেকে সংযত করে রেখেছিলাম। ও বলেছিল, আদিত্য মুখার্জি নিজের জন্য কনফিডেন্সিয়াল কিছু করতে চাননি। আই রিয়েলি লাইক উশমিল। আই এম প্লাঞ্জিং ইন দিস মার্ট অনলি ফর হার। ও চায়, তাই আমি এটাতে ইন্টারেস্ট দেখাচ্ছি। নিজেই ওর সঙ্গে এই কোয়েস্টটাতে বেড়াতাম, বাট আই ডোন্ট হ্যাভ টাইম ফর দিস পেটি সেন্টিমেন্টস। তাই তোমায় কাজটা করতে হবে। সত্য আঙ্কেল তো যা চার্জ নেবেনই। ভালো করে কাজটা করে দিতে পারলে আমি তোমায় খুশি করে দেব। বুঝেছ?
এমন অসভ্যতা যদি অন্য কেউ করত, তাহলে আমার কাছে মারধর খেয়ে হাসপাতালে গিয়ে ঢুকতো। বলে কিনা ভালো করে কাজটা করে দিলে খুশি করে দেবে আমায়। কিন্তু বসের কথা ভেবে, আর বিশেষত সেই দিন সকালেই যে মানুষটাকে আমি দেখেছিলাম, সেই সুদীপবাবুর মুখটা মনে পড়াতে আমি চুপ করে সহ্য করছিলাম ওই চিরাগকে। আমাকে যদি সামান্য গুরুত্ব দিত, তাহলে চিরাগ আমার মুখ দেখে নিশ্চয়ই সেটা বুঝতে পারত সেদিন। কিন্তু চিরাগের মতো লোকরা মানুষকে সম্মান দিতে জানে না। দেখবেন, এরা আপনাদের সঙ্গে কথা বলে না, অর্ডার করে। আমাকেও সেদিন অর্ডারই দিয়ে গেল চিরাগ। আই হোপ বাবা তোমায় যে বইটা দিয়েছেন সেটা তুমি উল্টে পাল্টে দেখেছো। এই আদিত্য মুখার্জি উর্মিলের খুব কাছের মানুষ, and she is like sentimental to the extreme. তোমায় ওর কাছে যেতে হবে, ওর সঙ্গে খুঁজে বের করতে হবে একজনকে, বুঝেছ? আর হ্যাঁ, একটা কথা ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, আমি প্রোটোকলে বিশ্বাস করি, কেমন? এটা উর্মিলের ডিটেল তোমাকে দিলাম, অ্যাড্রেস, ফোন নাম্বার অ্যান্ড অল, কেমন? কথার মাঝেই হাতে একটা খাম ধরিয়ে দিয়েছিল চিরাগ। খামটা খুলে দেখি ফোন নাম্বার আর একটা ঠিকানা লেখা রয়েছে, কিন্তু কাকে খুঁজতে হবে সেটা এখনো আমি জানতে পারিনি। তাই চিরাগকে জিজ্ঞেস করলাম, একটা কথা জিজ্ঞেস করবো স্যার? কি? আমায় কাকে খুঁজতে হবে সেটা যদি জানতাম। ওয়েল, তোমায় এটা উর্মিলি বলবে, তাও নামটা শুনে নাও। ইউ হ্যাভ টু ফাইন্ড আ ওম্যান, একজন ভদ্র মহিলা। জানি না বেঁচে আছেন কিনা, বিয়ের পর সারনেম কি হয়েছে তাও জানি না, শুধু মেইডেন নামটা আমরা জানি। তখনকার দিনের কনটেক্সটে বেশ আনইউজুয়াল নাম। শি ইজ সেন, মৌরিমা সেন। কি হলো চিরাগের ঠিকানায় পৌঁছে? উর্মিল আর কি তথ্য দিল মৌরিমা সেন সম্পর্কে? জিতুর দিদির জীবনে আর কি অঘটন ঘটালো জামাইবাবু হিতেশ? জিতুর হারানো প্রেম, আখিকে কি আবার ফোন করলো জিতু? জানা যাবে আগামী পর্বে। শুনলেন সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা গল্প কম্পাস। গল্প পাঠে মির্চি অগ্নি, মোনালি অমৃতা রায়, জিতুর মা কেয়া মুখার্জি, বস অভিষেক মুখার্জি, কাকিমা পায়েল ঘোষ, সুদীপ্ত ঘোষ, দিদি আম্রপালি ঘোষ মিত্র, জিতুর বাবা সমীর চরিত, হৃতেশ শুভায়ন রায়, আখি সুস্মিতা সর্দার, চিরাগ প্রসূন দাস, এছাড়াও অন্যান্য শিল্পীরা। আবহ সঙ্গীত কৌশিক দাস, প্রযোজনায় ভিজুয়াল অডিও, উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, পরিচালনায় দেবলীনা আচার্য, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। শুনলেন মির্চি গল্প গোল্ড মাইনে সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা কম্পাস। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।